আজকেরটা শুধু রানিং ছিল, সাবধান করে দিচ্ছি। আমার ছেলের কাছ থেকে তোর মেয়েকে দূরে রাখবি। কোনোভাবে যদি দেখি আমার ছেলের সাথে, তাহলে কিন্তু সেই দিনই তোর আর তোর মেয়ের শেষ দিন হবে। নোমান শাহনেজ যা বলে তা করেই ছাড়ে। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। তারপর নোমান শাহজাহান ফোন রেখে দেয়। বাসায় গিয়ে তানিশা আর ওর মাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। 15 দিন পর তানিশা এখন একটু একটু প্রয়োজনীয় কথা বলে ওর বাবা মার সাথে। তানিশাকে সঙ্গ দেওয়ার মতো তেমন কেউ নেই, তাই শহর থেকে তাহসান, হিয়া ও প্রিয় তানিশাদের গ্রামের বাড়িতে যায়। সেখানে ওরা প্রায় 10 দিনের মতো থাকে সবাই। তানিশা এখন আগের চেয়ে বেশ স্বাভাবিক, তবে বেশিরভাগ সময় মনমরা হয়ে থাকে। আয়াত এখনো দেশের বাহিরে। আয়াত প্রায় প্রতিদিনই তানিশার নাম্বারে কল করে, কিন্তু তানিশা ফোন রিসিভ করে না, কথা বলতে চায় না ও আয়াতের সাথে। আয়াত তানিশাকে ভুল বুঝেছে। আবার আয়াতের বাবা ওর বাবাকে মারার জন্য লোক পাঠিয়েছিল। সেই সব শুনে তানিশা ওদের উপরে প্রচন্ড রেগে আছে। সেজন্য আয়াতকে এড়িয়ে চলে। আর প্রিয় ওর সেদিনের ব্যবহারের জন্য তানিশার কাছ থেকে মাপ চেয়ে নিয়েছে। এখন প্রিয়র সাথে তানিশার সম্পর্ক বন্ধুত্বের। আজ সবাই শহরে ফিরে যাবে, সাথে তানিশাও যাবে। ওর যেহেতু মেডিকেলে ক্লাসও আছে, ওদেরকে এগিয়ে দিতে তানিশার বাবা রেজাউল ইসলাম মেইন রোড পর্যন্ত আসে। তানিশা, হিয়া ও তাহসানের সাথে যাচ্ছিল, আর প্রিয় তানিশার বাবার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তখন হঠাৎ প্রিয়র ফোন আসে। প্রিয় ফোন রিসিভ করে বলে, আন্টি বলো, কেমন আছো? আমি আজ ফিরে আসছি শহরে। ফোনের ওপাশ থেকে প্রিয়কে কিছু বলার পর প্রিয় আবার বলল, না না আন্টি, এসব মেয়েটের দেখার অযথা ঝামেলা করো না তো। দেখে আসলেই কি লাভ বলো? পরে যখন তারা জানতে পারে আমি এতিম, তখন তো বিয়ে ভেঙে দেয়। এর চেয়ে থাকুক, যখন কপালে আছে তখন এমনিতেই বিয়ে হয়ে যাবে। প্রিয় ফোন রেখে দিতেই তানিশার বাবা রেজাউল ইসলাম বললেন, বিয়ে শাদির কথা ভাবছো নাকি বাবা? আমি এখনো তেমন কিছু ভাবিনি আঙ্কেল। আমার এখন বন্ধুর মা কল দিয়েছে। আমার এক বন্ধুর মা কল দিয়েছিল। তিনি আমাকে খুব আদর করেন। তিনি আমার বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্রী দেখছেন, কিন্তু পাত্রীপক্ষ যখন শোনে আমি এতিমখানায় বড় হয়েছি, তখন আর তারা সামনে এগোয় না। দয়া করবেন আমার জন্য, যেন ভালো একজন জীবনসঙ্গী পাই। এরপর ওরা শহরে ফিরে আসে। তানিশা শহরে ফিরে এসে ছায়া নেড়ে উঠে নিজের পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করে। প্রায় 1 মাস পর আয়াত বিদেশ থেকে দেশে আসে। ওর মা আয়েশা বেগম এখন মোটামুটি সুস্থ। আয়াত বিডিতে ফিরে আসার পর প্রায় 15 দিন নিজেকে ঘর বন্দি করে রেখেছিল। তিরুর কথা এখনো ভুলতে পারছে না আয়াত। আবার অন্যদিকে ওর ভালোবাসার মানুষকে ভুল বুঝেছে, কষ্ট দিয়েছে, সেজন্য ওর অনুশোচনা হচ্ছে। আয়াত ডিসিশন নেয় এবার তানিশার সাথে দেখা করবে। তাই পরের দিন তানিশার মেডিকেল কলেজের সামনে চলে যায়। কলেজ শেষে তানিশা বের হয়ে আসতেই বাহিরে প্রিয়কে দেখতে পায়। প্রিয় প্রতিদিনই তানিশার সাথে কলেজে আসে এবং ছুটির সময়ও তানিশাকে নিয়ে যায়। তানিশা বারণ করা সত্ত্বেও প্রিয় নিতে আসে। প্রিয় ভয় পায় যদি আয়াতের বাবার লোকজন তানিশার কোনো ক্ষতি করার চেষ্টা করে। তাই নিশ্চিন্তে থাকতেই প্রিয় তানিশার খেয়াল রাখার চেষ্টা করে। তানিশা প্রিয়র গাড়িতে উঠছিল, এমন সময় ওর সামনে এসে আয়াত দাঁড়ায়। হঠাৎই ভাবে অনেকদিন পর আয়াতকে দেখে তানিশা অবাক হয়ে যায়। তানিশার ইচ্ছে হচ্ছিল এক্ষুনি গিয়ে আয়াতকে জড়িয়ে ধরতে। আয়াতের থেকে দূরে থেকে তো তানিশাও ভালো ছিল না এতদিন, কিন্তু আয়াতের বাবা তানিশার বাবাকে অপমান করেছে, এমনকি মারার জন্য লোকও পাঠিয়েছে। তাই তানিশার বাবা ওকে না করে দিয়েছে আয়াতের সাথে যেন কোনো ধরনের যোগাযোগ আর না রাখে তানিশা। সেজন্য তানিশা আয়াতকে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু আয়াত তানিশার হাত ধরে থামিয়ে দিয়ে বলল, তানিশা, আপনার সাথে আমার কথা আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। হাত ছাড়ুন, আপনি আমার, সরে যান রাস্তা থেকে। আপনি যতক্ষণ পর্যন্ত না আমার কথা শুনছেন, আমি এখান থেকে এক পাও নড়বো না, এমনকি আপনার হাতও ছাড়বো না। আয়াতের কথা শুনে তানিশা বিরক্ত হয়ে ওর হাত আয়াতের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। আয়াত, তানিশার বাবা আমাকে বলেছিল তানিশা যেন তোমার সাথে দেখা করতে না পারে, সেই খেয়াল যেন আমি রাখি। তবে চিন্তা করো না, আমি কিছুই বলবো না। তুমি কথা বলো তানিশার সাথে, আমি ওই দিকে আছি। কথা শেষ হলে আমাকে ডাক দিও তানিশা। প্রিয়র কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল।
এখানে দাঁড়িয়ে কথা বলবেন নাকি ওদিকে গিয়ে বসবেন? আপনার কি মনে হয় আমি আপনার সাথে কথা বলবো? কখনো না। আপনার বোনের খুনির সাথে আপনার কি থাকতে পারে, কি কথা থাকতে পারে বলুন? আমার তো মনে হয় না আপনার কোনো কথা থাকতে পারে একজন খুনির সাথে। আয়াত জিজ্ঞেস করলো। তানিশার কথা শুনে আয়াত তানিশার হাত ছেড়ে দিল। তানিশা দ্রুত প্রিয়র গাড়িতে উঠে পড়ে। তানিশাকে গাড়িতে উঠতে দেখে প্রিয় এগিয়ে এসে গাড়িতে উঠেই চলে যায় সেখান থেকে। পরের দিন সকালবেলা তানিশাকে ওর বাবা কল দিয়ে জানায় যে গতকাল রাতে ওদের গরুর খামারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। যদিও গরুগুলোকে সরিয়ে ফেলতে পেরেছিলেন তিনি, তবুও পুরো খামার পুড়ে গিয়েছে। তারপর একটু আগে আয়াতের বাবা কল দিয়ে আবার শাসিয়েছে তানিশার বাবাকে। আগুনও তিনি ধরিয়েছেন লোক দিয়ে। তানিশা এরপর আর কোনো কথা না শুনে ফোন রেখে দিয়ে আয়াতকে কল দিল। আয়াত ফোন রিসিভ করতেই তানিশা বলল, আপনি আর আপনার বাবা কি শুরু করেছেন আমাদের সাথে? আমার পরিবারকে কি একটু শান্তিতে থাকতে দেবেন না? আদালতে আপনার বাবা সবার সামনে আমার বাবাকে অপমান করলো, তারপর এইখানে থাকতেই লোক পাঠিয়ে রাস্তায় আমার বাবাকে মার খাওয়ালো, এরপর বাড়িতেও আমার বাবাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। গতকাল রাতে গরুর খামারে আগুন লাগিয়ে দিলেন। আমার আর বাবার দোষটা কোথায় বলতে পারেন? প্লিজ দয়া করুন, শান্তিতে থাকতে দিন। তানিশা আয়াতকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। আয়াত আবার কল দিলেও তানিশা কল রিসিভ করে না। আয়াত আয়েশা মঞ্জিলে ছিল। ওর রুম থেকে বের হয়ে গিয়ে ওর বাবার কাছে গিয়ে বলল, তুমি তানিশার বাবার সাথে এখন পর্যন্ত কি কি করেছো আর কেন করেছো? জবাব দাও। নোমান শাহজাহান হেসে বলল, তোমাকে এসব কে বলেছে? সেটা তোমার জানার প্রয়োজন নেই। তুমি কি রেজা আঙ্কেলকে মারার জন্য লোক পাঠিয়েছিলে? তারপর আবার গতকাল রাতে ওদের গরুর খামারে আগুন লাগানোর পেছনে তোমার হাত ছিল? আয়াতের বাবা জবাব দিল, হ্যাঁ। তাহলে শুনে রাখো, যতদিন পর্যন্ত না তুমি তোমার এসব অনৈতিক কাজ বন্ধ করবে, ততদিন পর্যন্ত আমাকে তোমার ছেলে হিসেবে পরিচয় দিবে না। আর আমিও চলে যাচ্ছি, ফিরে আসবো না ঠিক ততদিন যতদিন না তুমি নিজেকে শুধরে নিচ্ছ। আয়াতের পর আয়েশা মঞ্জিল থেকে বের হয়ে ওর ফ্ল্যাটে চলে যায়। ওর বাবা মা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আয়াত শুনেনি কারো কথা। এরপর পেরিয়ে যায় আরো প্রায় 1 সপ্তাহ। তানিশার বাবা গ্রাম থেকে শহরে আসে তানিশার সাথে দেখা করতে। তানিশা কলেজে থাকায় প্রিয় বাস স্ট্যান্ডে গিয়ে তানিশার বাবা রেজাউল ইসলামকে নিয়ে আসে। তখন প্রিয় তানিশার বাবার কাছে তানিশাকে বিয়ে করার প্রস্তাব দেয়। রেজাউল ইসলামও প্রিয়কে পছন্দ করতেন। খুবই নম্র ভদ্র ছেলে। এতিম হয়েছে তো কি হয়েছে, এরপরও মানুষ হয়েছে সুশিক্ষায়। শিক্ষিত, মার্জিত ব্যবহার, বেসরকারি প্রতিষ্ঠানে ভালো জব করছে, আবার একটা এতিমখানারও দায়িত্ব নিয়েছে। রেজাউল ইসলাম মূলত আগেই প্রিয়র সাথে তানিশার বিয়ের কথা ভেবেছিলেন, তাই তিনি হিয়ার বাবা ওয়াজিদ ইসলামকে দিয়ে প্রিয়র ব্যাপারে বিভিন্ন খোঁজ খবর নিতে বলেছিলেন। তখনই তিনি এসব কিছু জানতে পেরেছে। প্রিয়কে রেজাউল ইসলাম জানায় তানিশার সাথে কথা বলে তিনি প্রিয়কে জানাবে। রাতে তানিশার কাছে গিয়ে রেজাউল ইসলাম বললেন, আমি প্রিয়র সাথে তোমার বিয়ে দিতে, এতে তোমার কি মতামত? তানিশা বেশ কিছুক্ষণ চুপ করে থেকেই জবাব দিল, বাবা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করতে পারো। তুমি যা সিদ্ধান্ত নেবে আশা করি সেটা আমার জন্য ভালোই হবে। তানিশার জবাব শুনে রেজাউল ইসলাম বেশ খুশি হলেন। তারপর তানিশার জবাব প্রিয়কে জানিয়ে দিলেন। ওয়াজিদ ইসলামও শুনে খুব খুশি হয়েছেন। তারা বিয়ের প্রস্তুতি শুরু করে দিলেন। সামনে শুক্রবার বিয়ে, হাতে মাত্র 4 দিন বাকি। তবে এখন আপাতত কাবিন করিয়ে রাখা হবে। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মুস্কান দেশে আসলে এবং হিয়ার সাথে ফ্যামিলির সবকিছু ঠিকঠাক হলে বিয়ের অনুষ্ঠান করা হবে। হিয়া, তাহসান, তাসমিন, আরিয়ান ও যারাকেও জানিয়ে দেয় তানিশা। হিয়া তানিশাকে বিয়ের আগের দিন জিজ্ঞেস করে, সবকিছু ভালোভাবে ভেবে ডিসিশন নিয়েছিস তো তানিশা? আমার মতো যেন না হয়। হ্যাঁ আপু, আমি সবকিছু ভেবেই ডিসিশন নিয়েছি। এটাই হয়তো সবার জন্য ভালো। হিয়া বিরক্ত হয়ে বলল, তোর যা খুশি তাই কর, তবে শুনে রাখ আমিও তাহসানকেও আগামীকাল তোর বিয়েতে আসছি না। তানিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হিয়া ফোন রেখে দেয়। আয়াত জারার কাছ থেকে প্রিয় তানিশার বিয়ের খবর শুনেছে। তানিশা ভেবেছিল হয়তো আয়াত ওকে কল দেবে, বিয়ে করতে বারণ করবে, কিন্তু আয়াত তেমন কিছুই করেননি। শুক্রবার, আজ তানিশা ও প্রিয়র বিয়ে।
জুম্মার নামাজের পর ওদের বিয়ে হবে, ছায়ানের বিয়ে হবে ওদের। তানিশার বিয়েতে তাসনিম, আরিয়ান যারা এসেছে। তানিশা বউ সেজে বসে আছে ওর রুমে। নামাজ শেষে সবাই ফিরে এসেছে বাসায়। একটু পর আয়াত আসে সেখানে। আয়াতকে দেখে তানিশার বাবা রেজাউল ইসলাম রেগে গিয়ে বললেন, এখানে কেন এসেছো তুমি? কি চাও আমাদের থেকে? চলে যাও। আজকে আমাদের এই সুন্দর মুহূর্তটি নষ্ট করো না দয়া করে। আঙ্কেল, আমি এখানে কোনো ঝামেলা করতে আসিনি। শুধু একবার তানিশের সাথে দেখা করেই চলে যাব। শুধু ছায়ানির থেকেই চলে যাচ্ছি না, বরং বাংলাদেশ থেকেই চলে যাচ্ছি। একটু পর আমার ফ্লাইট। দয়া করে আমাকে একটু তানিশের সাথে দেখা করতে দিন। আয়াতের কথা শুনে রেজাউল ইসলাম বললেন, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আর আমার মেয়েও তোমার সাথে কথা বলবে না। চলে যাও। আয়াত ছায়ানেরের বাহিরে সিঁড়িতে বসে রইল। রেজাউল ইসলাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, এখানে কেন বসে আছো? আপনি যতক্ষণ পর্যন্ত দেখা করতে না দেবেন আমি এখান থেকে যাব না। তাহলে ভাবুন, আমার তখন ফ্লাইট মিস হয়ে যাবে। আমাকে বাংলাদেশে থাকতে হবে। আপনি নিশ্চয়ই সেটা চান না? রেজাউল ইসলাম বাধ্য হয়ে আয়াতকে তানিশার সাথে দেখা করতে দিতে রাজি হলেন। প্রিয় ওখানেই ছিল। যেহেতু তানিশার বাবা ব্যাপারটা সামলানোর চেষ্টা করছিলেন, তাই প্রিয় আর কিছু বলেনি। আয়াত উপরে তানিশার রুমে চলে যায় সরাসরি। তানিশা বসে বসে কাঁদছিল। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে তানিশা দ্রুত চোখের পানি মুছে নেয়। আয়াত ভেতরে ঢুকেই দেখতে পেল তানিশার লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে। তবে ওর বউ নয়, বরং অন্য কারোর বউ হয়ে যাবে তানিশা কিছুক্ষণ পরে। আয়াতকে দেখে তানিশার চোখ পানিতে টলমল করছে। আয়াতেরও খুব কান্না পাচ্ছে। কথা গলা পর্যন্ত এসে বেঁচে যাচ্ছে। তারপরও বলল, আপনাকে খুব সুন্দর লাগছে তানিশা। তানিশা অন্যদিকে ঘুরে চোখের পানি মুছে নিল। তারপর আয়াতকে জিজ্ঞেস করলো, কেন এসেছেন এখানে? বিদায় জানাতে। আবার কবে দেখা হবে কে জানে, তাই শেষবারের মতো আপনাকে দেখতে এলাম। তানিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? কোথায় যাচ্ছেন আপনি? আরিশের কাছে একবারে চলে যাচ্ছি। দেশে থেকে এখন আর কি হবে বলুন? আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। যাই হোক, ভালো থাকবেন। আসছি আমি। আয়াত বের হয়ে চলে গেল। আয়াত চলে যেতেই তানিশার চোখ দিয়ে অনাব্রত পানি পড়ছিল। হঠাৎ ওর ফোন বেজে উঠল। হিয়া ফোন দিয়েছে। তানিশা ফোন রিসিভ করলো, কিন্তু তানিশার কান্না করার কারণে কিছুই বলতে পারছে না। হিয়া তানিশার কান্না শুনেই বলল, তোকে গতকালও বলেছিলাম, এখন আবারও বলছি, আমার মতো ভুল করিস না। নিজের ভালোবাসাকে এত সহজে দূরে ঠেলে দিস না। লড়াই কর নিজের ভালোবাসার জন্য। তুই আয়াতকে ছাড়া থাকতে পারবি না তানিশা। আয়াত চলে যাচ্ছে আজকে, ওকে যেতে দিস না। তানিশা ফোন রেখে দেয়। ওর কথা বলতে বা শুনতে ইচ্ছে হচ্ছে না। বসে বসে কাঁদছে। নিচে ওকে বিয়ের জন্য ডাকছে, কিন্তু যাচ্ছে না তানিশা। এভাবে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। এর মধ্যে সবাই বেশ কয়েকবার করে তানিশাকে ডেকে গিয়েছে, এরপরও যায়নি। একটু পর আরিশ কল দেয় তানিশাকে। এতদিন পর আরিশের কল পেয়ে তানিশা আরো অবাক হয়। দ্রুত ফোন রিসিভ করে কান্না করতে করতে বলল, ভাইয়া, আমি কি করব? আগে কান্না থামাও। কান্না তো থামছে না, শুধু কান্নাই আসছে। আরিশ বলল। কান্না করো না, তাহলে আর কান্না আসবে না। আরিশের কথা শুনে তানিশা কান্নার মধ্যেই হাসে, আবার একটু পরে কাঁদতে শুরু করে। শোনো, এই বিয়ে করো না। তুমি তো আয়াতকে ভালোবাসো, প্রিয়কে কেন বিয়ে করবে? এক্ষুনি এয়ারপোর্টে যাও, আয়াতকে থামাও। আচ্ছা ভাইয়া। তানিশা ফোন রেখে দ্রুত নিচে নেমে এসে বলল, বাবা, আমি এ বিয়ে করতে পারবো না, কারণ আমি আয়াতকে ভালোবাসি। আর দেখো বাবা, আয়াতের তো কোনো দোষ নেই। অনন্যার মৃত্যুর দিন তো পরিস্থিতিটাই এমন ছিল যে সেদিন আয়াত আমায় ভুল বুঝতে বাধ্য হয়েছে। ওনার জায়গায় আমি থাকলেও একই কাজ করতাম হয়তো। আর এতদিন তোমার সাথে যা যা হয়েছে সেসব তো আয়াত করেনি, বরং ওর বাবা করেছে। বাবা, আমার কথা শোনো না প্লিজ। আমি যাই আয়াতের কাছে। তানিশার বাবা জবাব দিলেন, আমার এখানে কোনো কিছু বলার অধিকার নেই। প্রিয়কে জিজ্ঞাসা কর। প্রিয় যদি অনুমতি দেয় তাহলে চলে যা, আমি বাধা দেব না। তানিশা ওর বাবার কথা শুনে প্রিয়র দিকে তাকিয়ে বলল, প্রিয়, তুমি যাও তানিশা, আমি তোমাকে বাধা দেব না। যাও, তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনো। তানিশা খুশি হয়ে যায় ওদের সবার জবাব শুনে। খুশিতে ওর বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর দৌড়ে শাড়ি পরা অবস্থাতে বের হয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে।
তানিশার বাবা হেসে বললেন। স্কুটি চাবি তো নিয়ে যা, পাগলি মেয়ে। তানিশা ফিরে এসে চাবি নিয়ে স্কুটি চালিয়ে দ্রুত এয়ারপোর্টে পৌঁছে। সেখানে এসে আরিশকে কল দিয়ে আয়াতের ফ্লাইট টাইম জিজ্ঞেস করে। আরিশ জানায় 4টায় ফ্লাইট। তানিশা ফোন রেখে দিয়েই দেখতে পায় 4:30 বাজছে এখন। যেহেতু এখন 4:30 বাজছে, এর মানে আয়াত চলে গিয়েছে। তানিশা মন খারাপ করে পাশে থাকা বসার জায়গায় বসে রইল। তানিশা ভাবছে আর একটু আগে আসলেই তো আয়াতকে আটকাতে পারতো। আরিশ ভাইয়া একটু আগে কল দিলেই তো হতো, তাহলেই তো আমি আরো আগে বাসা থেকে বের হতাম। না, সব দোষ এলিয়েন মিস্টার অ্যাশের। চলে যাবে বলেছে দেখে কি চলে যেতে হবে নাকি? আমার জন্য আর একটু ওয়েট করলে কি হতো? চলে গিয়েছেন তো কি হয়েছে? আমার হাত থেকে তো আর রেহাই পেয়ে গিয়েছেন এটা ভেবেছেন নিশ্চয়ই? মোটেও না, আমি আপনার পিছু ছাড়ছি না। আসছি আমিও কানাডা খুব শীঘ্রই, একদম আপনাকে বিয়ে করে নিয়ে তারপর সেখান থেকে ফিরবো। কথাগুলো বলে তানিশা মুস্কি হাসলো। আর আমাকে দাওয়াত দেবেন না? পেছন থেকে আয়াতের কণ্ঠস্বর শুনে তানিশা দ্রুত পেছনে তাকিয়ে দেখলো আয়াতর পেছনে আছে। তানিশা দাঁড়িয়ে গিয়ে বলল, এটা কি সত্যি আপনি নাকি স্বপ্ন দেখছি আমি? আয়াত উঠে দাঁড়িয়ে তানিশার সামনে এসে বলল। একটা কেস করে প্রমাণ দেবো নাকি যে সত্যি এসে? তানিশা আয়াদের বুকে ঘুষে দিয়ে বলল, চলে যাননি কেন? কেন বসে আছেন? এই শহরে কি আপনার? চলে যান আপনি। কথাটি বলে আয়াত চলে যাচ্ছিল। তানিশা তখনই আয়াতের হাত টান দিয়ে ধরে আটকে দিয়ে বলল, আমি কেন বিয়ে ছেড়ে চলে এলাম সেটা না জেনেই চলে যাবেন? ও হ্যাঁ, তাই তো। আপনারা কি এয়ারপোর্টে বিয়ে করার প্ল্যান করছেন নাকি? অ্যাশ, আমি কিন্তু সিরিয়াস, মজা কেন নিচ্ছেন? আমি চলে যাব কিন্তু। কোথায়? আমার শ্বশুর বাড়ি। আয়াত ভ্রু কুঁচকেই তাকিয়ে বলল। এগিয়ে দিয়ে আসবো? তানিশা বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে বলল। ধুর, আমি কিছু বলবোই না। তানিশার কাণ্ড দেখে আয়াত হেসে দিল। আয়াতকে এখনো চুপ করে থাকতে দেখে তানিশা বলল, আপনি কি এখনো কিছু বলবেন না? আমার কিছু বলার ছিল নাকি? আয়াতের কথা শুনে তানিশা ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কি হলো, এভাবে কেন তাকিয়ে আছেন? আমার কি কিছু বলার ছিল? আয়াতের প্রশ্নের জবাবে তানিশা বলল, আপনি কি চাচ্ছেন আমি চলে যাই প্রিয়কে বিয়ে করতে? আপনার ইচ্ছে। তানিশা রাগে ফুঁসছে। ওর 2 হাত দিয়ে আয়াতের গলা টিপে দেওয়ার জন্য আয়াতের গলার কাছে নিয়েও আবার ফিরিয়ে আনলো। তারপর বলল, থাকুন আপনি, আমি চলে গেলাম। তানিশা চলে যাওয়ার জন্য পেছনে ঘুরেই সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যাবার পরে ফিরে এসে দৌড়ে গিয়ে আয়াতের বুকে ঝাঁপিয়ে পড়ে। তানিশার হঠাৎ এমন কাণ্ডে আয়াত ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আয়াতের প্রিয় নারীর প্রথম আলিঙ্গনে আবদ্ধ হয়ে আয়াতের হৃৎপিণ্ড যেন দ্রুত গতিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আয়াত ওর হাত দুটো দিয়ে আগলে নেয় তানিশাকে, শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রাখে। ওরা দুজনে চুপচাপ ওভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। একটু পর তানিশা আয়াতকে ছেড়ে দিয়ে দাঁড়ায় ওর সামনে। আই লাভ ইউ এলিয়েন মিস্টার অ্যাশ, নিজের চেয়েও খুব বেশি ভালোবাসি আমি আপনাকে। তানিশার মুখে ভালোবাসার কথা শুনে আয়াত বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল ওর দিকে। তানিশা ওর স্কুটির চাবি বের করে হাতে নিয়ে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। চাবির রিং আয়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি অ্যাশ? সারা জীবনের জন্য আপনাকে জ্বালানোর, বিরক্ত করার দায়িত্ব নিতে চাই আমি। প্রতিটা মুহূর্ত কথা বলতে বলতে আপনার কান ঝালাপালা করে দেওয়ার দায়িত্ব নিতে চাই। নিজের ভালোবাসায় আপনাকে আতঙ্কিত করার অধিকার চাইছে আপনার আতঙ্ক। দেবেন আমার সেই অধিকার? আয়াত তানিশাকে 2 হাত ধরে উপরে দাঁড় করিয়ে বলল। ইয়েস আই ডু। তানিশা আয়াতের জবাব শুনে ওর হাতে চাবির রিং ঢুকিয়ে দিল। আশেপাশে সবাই জড়ো হয়ে ওদের ঘিরে ধরেছে। আয়াত শাহজাহানকে চিনে ফেলেছে সবাই। হাততালি দিয়ে সবাই ওদের অভিনন্দন জানাচ্ছে। আয়াত ওর কাছে থাকা তানিশার জন্য কেনা সেই রিং বের করে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। তারপর বলল, আমার প্রিয় আতঙ্ক, আমি সারা জীবন তোমার ভালোবাসায় আতঙ্কিত হতে প্রস্তুত। সারা জীবন তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসবো, কথা দিচ্ছি। নিজের শেষ নিঃশ্বাস অবধি তোমারই থাকবো। তোমার সাথে থেকে সারাটা জীবন তোমার পাশে হেঁটে যেতে চাই। যদি বুড়ো হয়ে যাই লাঠি হাতে নিয়ে, তবুও হাঁটতে চাই তোমার পাশে। তুমি কি আমার 1 ডজন বাচ্চার মাম্মা হবে? যদি রাজি থাকো তাহলে এক্ষুনি আমাকে রিংটা পরানোর অনুমতি দাও। আর রিং পরানোর পর আমার গালে একটা কিস উপহার স্বরূপ চাইছি। তানিশা
আয়াতের কথা শুনে প্রথমে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিল, চোখের পানি টলমল করছিল। কিন্তু আয়াতের শেষের কথা শুনে তানিশা ফিক করে হেসে দেয়, মাথা নাড়িয়ে সায় জানায়। আয়াত উঠে দাঁড়িয়ে তানিশার হাতে রিং পরিয়ে দেয়, তারপর হাতে চুমু খায়। তানিশা আবারও আয়াতকে জড়িয়ে ধরে, সবাই খুশিতে আবারও হাততালি দিচ্ছে। এবার আমাকে গিফট দেওয়ার পালা, দ্রুত করো। আয়াতের কথা শুনে তানিশা লজ্জা পেয়ে বলল, না, আমি এত মানুষের সামনে এসব কিছু করতে পারবো না। আমায় আর লজ্জা দিবেন না দয়া করে। আয়াত তানিশাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, তাহলে যা করার আমি করছি। কথাটি বলে আয়াত তানিশার দুই গালে হাত দিয়ে ধরে তানিশাকে ওর দিকে এগিয়ে আনে। আয়াতের দৃষ্টি দেখে তানিশা বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে, কেননা আয়াতের দৃষ্টি এখন তানিশার অধরের দিকে। তানিশা মিনমিনিয়ে বলল, উল্টোপাল্টা কিছু করবেন না কিন্তু, বলে দিচ্ছি আমি। তানিশার কথা শুনে আয়াত মুচকি হাসে, তারপর তানিশার কপালে আলতো করে একটা চুমু এঁকে দেয়, তারপর কানের কাছে গিয়ে বলল, আপাতত এইটুকুই থাক, বাকিটা ভবিষ্যতের জন্য তোলা রইল। হঠাৎ গুলির শব্দে আয়াত চমকে উঠে। যারা গুলি লেগেছে এবং আয়াতের চোখের সামনে যারা নিচে পড়ে যায়, কিন্তু আয়াত তো গুলি করেনি। আয়াত অবাক হয়ে পেছনে ঘুরতেই দেখতে পেল প্রিয়র হাতে বন্দুক, অর্থাৎ প্রিয় গুলি করেছে যারাকে। আয়াত দৌড়ে যারার কাছে যায়, আয়াতের হাত কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠে যারাকে ডাক দিল। যারা তো শুনছে না। একটু পরে প্রিয় আসে সেখানে। আয়াতের কাছ থেকে যারাকে নিয়ে প্রিয়র কোলে মাথা রেখে শুয়ে দিয়ে যারাকে চিৎকার করে প্রিয় বলল, কেন তুই এমন করতে গেলি যারা? আমি তো তোকে বারণ করেছিলাম, কেন তানিশাকে মারতে যাওয়ার দুঃসাহস করলি? এখন কি হলো দেখ, আমি ভাই হয়ে নিজের বোনকে খুন করলাম, নিজের বোনকে। আমি তোকে ছাড়া আর কিভাবে বাঁচবো যারা? যারা, আমাকে ফেলে চলে যাস না যারা। আমি স্বার্থপর, তাই না বল? আমারই সব দোষ। আমি যদি তোর কথা মতো আগেই তানিশাকে মেরে ফেলতাম, তাহলে আজকে তোর এ অবস্থা হতো না। কিন্তু আমি যে তানিশাকে খুব ভালোবাসতাম, কি করে নিজের ভালোবাসার মানুষকে মেরে ফেলতাম? তাই তো আজকেও তাকে বাঁচাতে গিয়ে তোকে মেরে ফেলতে হলো। প্রিয়, অ্যাম্বুলেন্স আনাতে হবে। তোমার কাছে ফোন আছে না? ফোন দাও এক্ষুনি। আর বাইরে তোমার লোক থাকলে চাবিটা কাউকে দিতে বলো। আয়াতের কথা শুনে প্রিয় ওর ফোনটা বাড়িয়ে দিল আয়াতের দিকে। আয়াত প্রিয়র কাছ থেকে অ্যাড্রেস নিয়ে প্রথমে অ্যাম্বুলেন্স ডাকলো। যারার মাথা প্রিয়র কোলের উপরে। আয়াত তানিশার হাতের বাঁধন খুলে দিয়ে ওকে ডেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। বেশ কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে। যারাও তানিশাকে হসপিটালে নেওয়া হয়। যারাকে হসপিটালে নেওয়ার কিছুক্ষণ পরেই মারা যায়। সেখানে পুলিশ আসে। কে খুন করেছে জিজ্ঞেস করলে প্রিয় বন্দুক পুলিশের দিকে বাড়ি দিয়েই বলল, আমি খুন করেছি। আয়াত তানিশার পাশে বসেছিল। প্রিয়র কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় আমাদেরকে এয়ারপোর্ট থেকে কিডন্যাপ করেছিল। যারা অর্থাৎ প্রিয়র বোন তানিশার দিকে বন্দুক তাক করেছিল এবং আমি তানিশাকে বাঁচাতে জারার দিকে বন্দুক তাক করেছিলাম। কিন্তু ঠিক তখনই প্রিয় জারাকে গুলি করে দেয় তানিশাকে বাঁচাতে। এখানে প্রিয় তানিশার জীবন বাঁচাতে জারাকে গুলি করতে বাধ্য হয়েছিল। তবে প্রিয় আমার বোনের খুনি। প্রিয় আর যারা মিলে প্ল্যান করে আমার বোনকে খুন করিয়েছে। আর ধ্রুব নামে যে ছেলেটাকে রাতের সম্রাট ভাবা হয়েছিল, সে আসলে রাতের সম্রাট নয়, প্রিয়ই হচ্ছে রাতের সম্রাট। প্রিয় যেন উপযুক্ত শাস্তি পায়, দয়া করে সে ব্যবস্থা করবেন। পুলিশ প্রিয়কে গ্রেপ্তার করে বলল, আমার বোনকে যে আমি খুন করেছি সে প্রমাণ ঘটনাস্থলেই আছে। সেখানে আপনারা পুলিশ পাঠিয়ে খোঁজ নিন, সিসিটিভি ফুটেজ চেক করলেই সব জানতে পারবেন। পুলিশ প্রিয়কে ধরে নিয়ে যাচ্ছিল। তখন তানিশা বলল, প্রিয়, তুমি আমায় অনেক মিথ্যে বলেছো। তোমার বন্ধু ভেবেছিলাম, তুমি সেই বিশ্বাসটা ভঙ্গ করেছো। তবে আজকে তুমি আবারও আমার প্রাণে বাঁচালে, সেই জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। তবে তুমি চাইলেই আমার চেয়ে আরো অনেক ভালো কাউকে নিজের স্ত্রী হিসেবে পেতে পারতে। তোমার চেয়ে ভালো দিয়ে কি হবে, যেখানে আমার মন প্রাণ জুড়ে শুধুই তুমি রয়েছো। তুমি আমার সেই শূন্যতার যা পুরো পৃথিবী দিয়েও পূরণ হবে না। তুমি না আসলে হয়তো জানতেই পারতাম না যে আমিও কাউকে এতটা ভালোবাসি। কারোর প্রতি ভালোবাসা যখন গভীর হয়ে যায়, তখন ভালোবাসার চেয়ে সেখানে কষ্ট বেশি থাকে। আমাকে হয়তো সারা জীবন সেই কষ্ট বয়ে বেড়াতে হবে। এরপর পুলিশ সেখান থেকে প্রিয়কে নিয়ে চলে যায়। যেখানে যারা খুন হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে
যারাকে প্রিয় গুলি করেছিল। প্রায় 15 দিন পেরিয়ে যায়। তানিশা ও আয়াদের বিয়ে ঠিক হয়েছে। হিয়ার বড় বোন মুস্কান ও তার স্বামী তকির আহমেদ এসেছে দেশে ওদের বিয়ে উপলক্ষে। তাহসানদের বাসায় আয়াত, তানিশা, হিয়ার বাবা ওর মা গিয়ে হিয়া ও তাহসানকে নিয়ে এসেছে ছায়ানীরে। বিয়ের অনুষ্ঠান ছায়ানীরেই হবে। আজকে রাতে আরিশ আসবে কানাডা থেকে। আগামীকাল গায়ে হলুদ ও পরশু বিয়ে। আজ তানিশা ও আয়াদের গায়ে হলুদ। ছায়ানীর পুরোটা সাজানো হয়েছে। সবকিছু দেখাশোনা তাহসান করছে। হিয়া নিচে তাহসানের সাথে কথা বলছিল, তানিশাকে নিয়ে আর হাসাহাসি করছিল। হঠাৎ হিয়ার চোখ যায় সিঁড়ির দিকে। আরিশ সিঁড়িতে দাঁড়িয়ে। ওদের দুজনের চোখে চোখ পড়েছে। দুজন একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশকে দেখার পর হিয়ার মুখ থেকে হাসি চলে গিয়ে হেবার চোখের পানিতে টলমল করছে। হিয়ার চোখের ভাষা যেন রয়েছে আরিশের প্রতি অজস্র অভিমান। হিয়া একটু পর চোখ সরিয়ে নেয়, চলে যায় সেখান থেকে দ্রুত। আরিশ সিঁড়ি দিয়ে নেমে আসে নিচে। গতকাল রাতে এসেছে আরিশ। আরিশ এসে সোফায় বসে আর মনে মনে নিজেকে বলছে, জানো ইয়া, অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমাকে দেখে থমে দাঁড়িয়েছিলাম। আমি খুব কষ্টে নিজেকে সামলিয়ে নিলাম, কিন্তু তুমি আগের মতোই নিজের অনুভূতি সামলিয়ে নিতে শিখে গেছো। নারী সর্বোচ্চ জিদ হচ্ছে প্রিয় মানুষের সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে ফেলা। তুমি তোমার সেই সর্বোচ্চ জিদের চরম পর্যায়ে পৌঁছে গেছো, কিন্তু আমি তো পারছি না তোমাকে ভুলতে। শেষবারের হাতের স্পর্শ, শেষবেলা মেলানো সেই চোখের চাউনি, তোমাকে শেষ সেই জড়িয়ে ধরা অনুভূতি আজও অনেক মিস করি। হিয়া নিজের রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে শুরু করলো। আরিশের মুখোমুখি হলে হিয়া কেন দুর্বল হয়ে যায়? হিয়া তো আরিশকে ঘৃণা করে, তাহলে এখন কেন ওকে দেখার পর নাম না জানা অনুভূতিরা উকি দেয়? হিয়া অতীতে চলে যায়। হিয়া ও আরিশ যখন ছাদে ছিল তখন হিয়া বলেছিল, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? হিয়ার প্রশ্নের জবাবে আরিশ বলল, যদি কখনো বলি আমাকে ছেড়ে চলে যাও? আরিশ হিয়ার 2 গালে হাত রেখে বলল, কল্পনা শেষে হিয়া কাঁদতে কাঁদতে বলল, তাহলে আজ কেন এসে এভাবে বললি না আরিস? কেন বলতে পারলি না সেদিন কেন মিথ্যে সান্ত্বনা দিয়েছিলিস? তবে সবার মাঝ থেকেও যে নিজেকে ভীষণ একা লাগছে, কোথাও যেন কিছু একটা থেকেও নাই, যার শূন্যতার ভিতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। কিছুক্ষণ পর হিয়া নিজেকে সামলে নিয়ে বলল, মনকে প্রশ্রয় দিও না হিয়া, তোমাকে মনের বিরুদ্ধে চলতে হবে, কারণ মন সবসময় ভুল মানুষকেই চায়। বেশ অনেকক্ষণ পর তানিশার গায়ে হলুদ শুরু হলো। আরিশ ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করছে। আরিশ তানিশাকে বলেছে ওর গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সমস্ত মুহূর্ত রেকর্ড করে রাখবে স্মৃতি হিসাবে। বেশ বড়সড় ভাবে ছায়ানীরে তানিশার গায়ে হলুদ সম্পূর্ণ হলো। আয়াতের বাবা নোমান শাহজাহান প্রথমে এই বিয়েতে রাজি হতে চাননি, পরবর্তীতে আয়াত রাজি করিয়েছে। আয়েশা মঞ্জিলে আয়াতের গায়ে হলুদ সম্পূর্ণ হয়েছে। আগামীকাল বিয়ে। তানিশা ওর রুমে বসে বসে আয়াতও ওর কথা ভাবছিল। হঠাৎ বেলকনিতে শব্দ হয়। তানিশা চমকে উঠে বেড থেকে উঠে গিয়ে এগিয়ে যাচ্ছিল সেদিকে, কিন্তু ঠিক তার পর মুহূর্তে তানিশা নিজেকে শূন্যে আবিষ্কার করলো। না, তানিশা একা ভাসছে না শূন্যে। আয়াতকে কোলে তুলে নিয়ে খুশিতে ঘুরছে আর বলছে, বউ বউ, কাল থেকে তুমি আমার বউ হয়ে যাবে, সব সময় আমার পাশে থাকবে। আমাকে আর তোমার থেকে দূরে থাকতে হবে না। প্রতিদিন ঘুম থেকে উঠে তোমাকে দেখব, আবার ঘুমাতে যাওয়ার আগেও তোমাকে দেখব। তানিশা হাসতে হাসতে বলল। এবার থামুন, একটু পর আমার মাথা ঘুরবে। আয়াত নামিয়ে দেয় তানিশাকে। ওদের দুজনের মাথা ঘুরছে। বেডের পাশাপাশি চিত হয়ে শুয়ে পড়ল দুজন। তানিশা বলল, দেখুন এর সব কিছু ঘুরছে। আয়াত তানিশার দিকে কাত হয়ে হাতের উপরে মাথা রেখেই পড়ল, খুব ভালোবাসি তোমাকে। জানি তো, এটা বলতে আপনি এত রাতে এখানে এসেছেন? হ্যাঁ অবশ্যই, আর তোমাকে দেখতে এসেছি। তানিশাও এবার কাত হয়ে ঘুরে বলল, কাল থেকে তো আপনার সাথেই থাকবো, সব সময়ের জন্য থাকবো। এখন চলে যান, কেউ এসে দেখে ফেলে আমি খুব লজ্জা পাবো তো।
আয়াত উঠে বসে। এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন আমাকে? যাব না আমি। আমি যে তোমাকে ভালোবাসার কথা বললাম সেটার জবাব দিয়েছো?